ছেলে বলল বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। একটা ফ্ল্যাট দেখতে নিয়ে গেল। ব্রোকার জিজ্ঞেস করল, আপনারা কেমন ফ্ল্যাট চান? ছেলে বলল, আমি আর আমার ওয়াইফ থাকব, 2 বেডরুম দরকার। আমি চমকে উঠলাম কিন্তু কিছু বললাম না। ব্রোকার মাস্টার বেডরুম দেখাতে নিয়ে গেল। বড় বিছানা দেখিয়ে বলল, এখানে আপনারা দুজন থাকবেন। ছেলে হাসি দিয়ে মাথা নাড়ল। ব্রোকার চলে গেলে আমি জিজ্ঞেস করলাম, ওয়াইফ কেন বললি? সে বিছানার উপর হাত রেখে বলল, কারণ আমি চাই এই বিছানায় আমরা স্বামী-স্ত্রী হয়ে ঘুমাই। মা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। ফ্ল্যাটের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল বিছানা। আমি ভাবলাম, এই আলোই কি আমাদের নতুন জীবনের ইশারা? তার মুখে এমন নিশ্চয়তা যে আমি কিছুই বলতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সাবিনা খাতুন। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম জাফর হোসেন, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রাকিব আর তুলি। রাকিব 20 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। তুলি 13 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের বাড়িটা ছিল পুরনো ঢাকার একটা এলাকায়। সেই বাড়িতেই আমি জন্ম থেকে বড় হয়েছি। কিন্তু হঠাৎ করে সব কিছু পাল্টে গেল। রাকিব একদিন এসে বলল, মা, আমাদের এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে গু। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন বাবা? এত বছর ধরে এই বাড়িতে আছি, হঠাৎ কেন? রাকিব একটু ইতস্তত করে বলল, মা, তুমি বুঝবে না। আমার কিছু কাজের সুবিধার জন্য অন্য জায়গায় থাকা দরকার। পরদিন সকালে রাকিব আমাকে বলল, মা, চল একটা ফ্ল্যাট দেখতে চলি, দেখি কেমন লাগে গু। আমরা বের হলাম। রাস্তায় যেতে যেতে রাকিব বলল, মা, আজ যদি ব্রোকার কিছু জিজ্ঞেস করে, তুমি আমার কথার সাথে তাল মিলিয়ে চলো। কেন? কি জিজ্ঞেস করবে? সেটা দেখা যাক। তুমি শুধু আমার কথায় সায় দিয়ে যেও। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ফ্ল্যাটটা দেখতে বেশ সুন্দর ছিল। একটা আধুনিক বিল্ডিংয়ের 5ম তলায়। লিফট করে উঠতে হয়। ব্রোকার আমাদের স্বাগতম জানিয়ে ভিতরে নিয়ে গেল। ব্রোকার হাসিমুখে জিজ্ঞেস করল, আপনারা কেমন ফ্ল্যাট চান? কতজন থাকবেন? রাকিব খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি আর আমার ওয়াইফ থাকব। 2 বেডরুম দরকার। একটা মাস্টার বেডরুম আর একটা গেস্ট রুম। আমি চমকে উঠলাম। রাকিব আমাকে ওয়াইফ বল কেন? কিন্তু তার কথা মনে রেখে আমি কিছু বললাম না। ব্রোকার বলল, ও আচ্ছা, তাহলে এই ফ্ল্যাটটাই পারফেক্ট হবে আপনাদের জন্য। আসুন মাস্টার বেডরুমটা দেখাই। আমরা মাস্টার বেডরুমে গেলাম। বেশ বড় একটা রুম। মাঝখানে একটা বড় ডাবল বেড রাখা। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। ব্রোকার বিছানার দিকে ইশারা করে বলল, এই বিছানাটা অরিজিনাল ওয়ালনাট কাঠের। খুবই কোয়ালিটি মালাল। এখানে আপনারা দুজন আরামসে থাকবেন। রাকিব হাসি দিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, এটা ভালো। ব্রোকার আরও কিছুক্ষণ ফ্ল্যাটের বিভিন্ন অংশ দেখাল। বাথরুম, কিচেন, বসার রুম সব দেখাল। তারপর বলল, আপনাদের কেমন লাগল? ভাড়া মাসিক 25,000 টাকা। রাকিব বলল, ভালো। আমরা একটু ভেবে জানাবো। ব্রোকার চলে গেল। আমরা দুজন একা রইলাম ফ্ল্যাটে। আমি রাগ করে জিজ্ঞেস করলাম, ওয়াইফ কেন বললি? এভাবে মিথ্যে কথা বলতে নেই। রাকিব বিছানার উপর হাত রেখে ধীরে ধীরে বলল, মিথ্যে কেন বলব? কারণ আমি চাই এই বিছানায় আমরা স্বামী-স্ত্রী হয়ে ঘুমাই। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। ফ্ল্যাটের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল বিছানা। সেই সোনালি আলো রাকিবের মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। আমি ভাবলাম, এই আলোই কি আমাদের নতুন জীবনের ইশারা? তার মুখে এমন নিশ্চয়তা আর ভালোবাসার ছাপ যে আমি কিছুই বলতে পারলাম না। রাকিব, তুমি কি বলছ? আমি তো তোমার মা গু। হ্যাঁ মা, তুমি আমার মা। কিন্তু তুমি আমার প্রথম ভালোবাসাও। ছোটবেলা থেকেই তোমাকে দেখে বড় হয়েছি। তোমার যত্ন, তোমার ভালোবাসা পেয়েছি। এখন আমি বুঝতে পারছি যে আমার এই অনুভূতি শুধু ছেলের মায়ের প্রতি ভালোবাসা নয়। আমার মাথা ঘুরে যাচ্ছিল। এসব কি শুনছি? কিন্তু রাকিবের কণ্ঠস্বরে এমন একটা আবেগ ছিল যে আমি কিছুতেই তাকে থামাতে পারছিলাম না।
রাকিব আরও বলল, মা আমি জানি এটা একটু অদ্ভুত লাগছে, কিন্তু আমার মন বলছে এটাই সত্য। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি জানো। কিন্তু আমার এই ভালোবাসা অন্যরকম গে। আমি এক ধরনের বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম। একদিকে মাথি স্নেহ, অন্যদিকে রাকিবের এই অভিনব প্রস্তাব। কিন্তু রাকিব, তোমার বাবা? তুলি, বাবা তো অনেক দিন ধরেই আমাদের সাথে ভালো ব্যবহার করে না। সারাদিন অফিসে থাকে, বাসায় এলেও আমাদের সাথে সময় কাটায় না। তুলি আমার বোন, সে আমাদের সাথেই থাকবে। আমরা তিনজন একসাথে সুখে থাকব। সত্যিই তো, জাফর হোসেন গত কয়েক বছর ধরে আমাদের পারিবারিক জীবনে উদাসীন হয়ে পড়েছিল। অফিসের কাজের নামে বাসায় কম থাকত। থাকলেও আমাদের সাথে কোনো কথাবার্তা বলত না। রাকিব হঠাৎ আমার কাছে এসে দাঁড়াল। তার চোখে স্বপ্নের একটা ঝিলিক। মা, আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেভাবে আর কাউকে ভালোবাসতে পারব না। তুমিই আমার সব কিছু গো। আমি তার মুখের দিকে তাকালাম। যে ছেলেটাকে আমি কোলে করে মানুষ করেছি, যার জন্য রাত জেগেছি, অসুখের সময় সেবা করেছি, সেই ছেলেটাই আজ আমার সামনে একজন পুরুষ হিসেবে দাঁড়িয়ে আছে। রাকিব, এসব কথা বলো না। আমি তোমার মা গু। মা, তুমি একবার ভেবে দেখো। আমরা এই ফ্ল্যাটে এসে নতুন জীবন শুরু করতে পারি। তুমি আর আমি একসাথে গু। রাকিব আমার হাত ধরল। তার হাতের স্পর্শে একটা অদ্ভুত অনুভূতি হল, যেন বিদ্যুতের শক। আমি যদি এই ফ্ল্যাট নিই, তাহলে তুমি আমার সাথে আসবে? আমি কিছু বলতে পারলাম না। মনের ভিতরে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে ফ্ল্যাটের দরজায় কেউ নক করল। আমরা দুজনে চমকে উঠলাম। রাকিব গিয়ে দরজা খুল। দেখি ব্রোকার ফিরে এসেছে। তার সাথে আরেকজন মানুষ। স্যার, এই হচ্ছে ফ্ল্যাটের মালিক। আপনাদের সাথে কথা বলতে চান ও। ফ্ল্যাটের মালিক একজন বয়স্ক মানুষ। দেখতে ভদ্র। তিনি বললেন, আপনারা এই ফ্ল্যাট নিতে আগ্রহী শুনেছি। আমি একটু জানতে চাইছিলাম, আপনাদের ফ্যামিলির কত সদস্য? রাকিব বলল, আমরা তিনজন। আমি, আমার ওয়াইফ আর আমার ছোট বোন গু। মালিক আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খুব কম বয়সী মনে হচ্ছে। কত বছর বিয়ে হয়েছে? আমি কিছু বলার আগেই রাকিব বলে দিল, আমাদের নতুন বিয়ে। মাত্র 1 বছর গু। মালিক মাথা নেড়ে বললেন, ও আচ্ছা। তাহলে ঠিক আছে। আপনারা যদি ফ্ল্যাট নেন, তাহলে 2 মাসের অগ্রিম আর 1 মাসের সিকিউরিটি দিতে হবে গু। রাকিব বলল, কোনো সমস্যা নেই। আমরা কাল পয়সা নিয়ে আসব। মালিক আর ব্রোকার চলে গেল। আমরা আবার একা। রাকিব বলল, মা দেখো কতটা সহজ হয়ে গেল। আমরা কাল এই ফ্ল্যাট নিয়ে ফেলব। কিন্তু রাকিব, তোমার বাবাকে কি বলবো? তুলিকে কি বলবো? বাবাকে বলব আমি ঢাকার বাইরে একটা চাকরি পেয়েছি। আর তুলিকে নিয়ে আসব আমাদের সাথে। সে আমার বোন, আমার কাছে থাকবে গি। আমার মনে হচ্ছিল সব কিছু খুব তাড়াতাড়ি ঘটে যাচ্ছে। কিন্তু রাকিবের কথায় একটা যুক্তি আছে। জাফর হোসেন সত্যিই আমাদের প্রতি উদাসীন হয়ে পড়েছে। আমরা বাড়ি ফিরলাম। সন্ধ্যার সময় তুলি স্কুল থেকে ফিরে এল। তুলি আমার কাছে এসে বলল, মা, আজ স্কুলে আমাদের শিক্ষক বলেছেন পরিবারের গুরুত্ব নিয়ে একটা রচনা লিখতে। আমি কি লিখব? আমি তুলির মাথায় হাত বুলিয়ে দিলাম। তুমি লিখো, পরিবার হচ্ছে ভালোবাসার বন্ধন, যেখানে সবাই একসাথে থাকে, একে অন্যের যত্ন নেয় গু। তুলি বলল, কিন্তু মা, আমাদের পরিবারে তো বাবা আমাদের সাথে বেশি সময় কাটায় না গি। রাকিব পাশ থেকে বলল, তুলি, আমরা তিনজন একসাথে আছি। এটাই যথেষ্ট। রাতের খাবারের সময় জাফর হোসেন এসেছিল। কিন্তু নীরবে খেয়ে আবার টিভির সামনে বসে পড়ল। আমাদের সাথে কোনো কথা বলল না। রাকিব আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা দেখো, বাবা আমাদের প্রতি কতটা উদাসীন গে। সত্যিই জাফর হোসেন যেন আমাদের অস্তিত্বই অনুভব করে না। পরদিন সকালে রাকিব বলল, মা চল, ফ্ল্যাটের টাকা দিয়ে আসি গু। আমি জিজ্ঞেস করলাম, এত টাকা কোথায় পেলি? আমি গত কয়েক মাস ধরে পার্ট টাইম কাজ করে টাকা জমিয়েছি। আর কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি উ। আমি অবাক হয়ে গেলাম। রাকিব কতটা পরিকল্পনা করে এগোচ্ছে। আমরা গিয়ে ফ্ল্যাটের টাকা দিয়ে দিলাম। চাবি নিয়ে নিলাম। মালিক বললেন, আপনারা কবে থেকে উঠবেন? রাকিব বলল, পরশু থেকেই উঠব। বাড়ি ফিরে রাকিব আমাকে বলল, মা, আমরা পরশু সব জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে চলে যাব। তুলিকে কি বলবো? তুলিকে বলব আমরা নতুন জায়গায় যাচ্ছি।
সে আমাদের সাথে আসবে গু। সন্ধ্যায় তুলিকে সব বললাম। তুলি প্রথমে কিছু দুঃখ পেল, কিন্তু যখন বললাম নতুন জায়গাটা খুব সুন্দর তখন সে খুশি হয়ে গেল। মা, বাবা আমাদের সাথে যাবে না? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাবার অফিসের কাজ আছে। আমরা তিনজন আগে যাব। বাবা পরে আসবে গি। তুলি মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, গি। পরের দিন আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। জাফর হোসেনকে বললাম, আমরা কয়েকদিনের জন্য আত্মীয় বাড়ি যাচ্ছি গু। জাফর হোসেন তেমন কোনো আগ্রহ দেখাল না, শুধু বলল, ঠিক আছে গিউ। আমরা নতুন ফ্ল্যাটে চলে এলাম। তুলি নতুন পরিবেশে খুব খুশি। সে বলল, মা, এই জায়গাটা কত সুন্দর। রাকিব তুলিকে গেস্ট রুমটা দেখিয়ে বলল, এটা তোমার রুম, তুমি এখানে থাকবে গি। তুলি খুশি হয়ে তার রুম সাজাতে লাগল। রাত হল। তুলি তার রুমে ঘুমিয়ে পড়ল। রাকিব আমার কাছে এসে বলল, মা, এবার আমরা আমাদের রুমে যাই। আমি ভয় পেয়ে গেলাম। রাকিব, আমি আলাদা ঘুমাব গু। কেন মা? আমরা তো এখন স্বামী স্ত্রী, একসাথে ঘুমাব গু। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল, কিন্তু রাকিবের চোখে এমন ভালোবাসা যে আমি প্রতিবাদ করতে পারলাম না। আমরা মাস্টার বেডরুমে গেলাম। রাকিব বিছানায় শুয়ে পড়ল। আমি একপাশে বসে রইলাম। মা, তুমি শুয়ে পড়ো। আমি অনেক দ্বিধায় বিছানায় শুয়ে পড়লাম। রাকিব আমার কাছে এসে শুল। মা, আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? আমি কিছু বলতে পারলাম না। রাকিব আমার হাত ধরল। মা, আমি তোমার যত্ন নেব, তুমি খুশি থাকবে গু। হঠাৎ করে ঘরের বাইরে থেকে একটা আওয়াজ এল। মনে হল কেউ দরজায় নক করছে। আমরা দুজনে উঠে বসলাম। রাকিব বলল, এত রাতে কে আসতে পারে? দরজার আওয়াজ আরও জোরে হল। রাকিব উঠে দরজার কাছে গেল। কে? বাইরে থেকে একটা পরিচিত গলা এল। আমি জাফর। দরজা খোলো। আমার প্রাণ শুকিয়ে গেল। জাফর হোসেন এখানে কি করে এল? রাকিব দরজা খুল। জাফর হোসেন রাগান্বিত মুখে ভিতরে ঢুকল। তোমরা এখানে কি করছ? সাবিনা, তুমি রাকিবের সাথে এখানে কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমরা গুই। রাকিব বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমরা এখানে থাকব। আপনার সাথে আমাদের আর থাকা হবে না গি। জাফর হোসেন চিৎকার করে বলল, কি বলছিস? তুমি তোমার মাকে নিয়ে এখানে কি করছ? রাকিব শান্ত গলায় বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। আমরা একসাথে থাকতে চাই। জাফর হোসেনের মুখ লাল হয়ে গেল। তুমি পাগল হয়ে গেছ? এ কি বলছিস? হঠাৎ করে তুলি তার রুম থেকে বের হয়ে এল। কি হয়েছে? এত চিৎকার কেন? জাফর হোসেন তুলিকে দেখে আরও রেগে গেল। তুলি, তুমি এখানে কেন? তোমরা সবাই আমাকে ফাঁকি দিয়েছ। তুলি ভয় পেয়ে আমার কাছে এসে দাঁড়াল। মা, বাবা কেন রাগ করছে? আমি তুলিকে আড়াল করে রাখলাম। জাফর হোসেনের রাগ দেখে আমার খুব ভয় লাগছিল। রাকিব বলল, বাবা, আপনি শান্ত হন। আমরা কোনো খারাপ কিছু করিনি গিয়ে। খারাপ কিছু করনি? তুমি তোমার মাকে নিয়ে আলাদা বাড়িতে থাকছ, এটা কি ভালো কিছু? রাকিব একটু এগিয়ে এসে বলল, বাবা, আপনি কি কখনো আমাদের প্রতি যত্নশীল ছিলেন? আপনি সারাদিন অফিসে থাকেন, বাসায় এলেও আমাদের সাথে কথা বলেন না। মা একা একা সব কাজ করে। আমি মায়ের যত্ন নিতে চাই। জাফর হোসেন কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, আমি কাজ করি তোমাদের জন্যই, তোমাদের ভালো রাখার জন্যই। কিন্তু আপনার এই কাজের মধ্যে আমাদের জন্য ভালোবাসা নেই বাবা। আমি মাকে ভালোবাসি, তার যত্ন নিতে চাই। জাফর হোসেন আমার দিকে তাকাল। সাবিনা, তুমি কিছু বলো না কেন? তুমি কি এই পাগলামিতে রাজি? আমি কাপা গলায় বললাম, আমি জানি না কি করব। রাকিব আমার যত্ন নেয়, আমাকে ভালোবাসে গি। কিন্তু সে তোমার ছেলে। রাকিব বলল, বাবা, আমি মায়ের ছেলে, কিন্তু আমি তাকে একজন মানুষ হিসেবেও ভালোবাসি। আপনি তো তাকে সেই ভালোবাসা দিতে পারেন না গি। জাফর হোসেন হঠাৎ করে একটা চেয়ারে বসে পড়ল। তার মুখে ক্লান্তির ছাপ। আমি কি সত্যিই তোমাদের প্রতি উদাসীন ছিলাম? তুলি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আপনি আমাদের সাথে খেলেন না, গল্প বলেন না। মা একা একা সব করে গি। জাফর হোসেনের চোখে পানি চলে এল। আমি ভেবেছিলাম কাজ করে পয়সা রোজগার করলেই যথেষ্ট।
কিন্তু তোমাদের মন জিতে রাখতে পারিনি গিয়ে। রাকিব তার বাবার কাছে গিয়ে বসল। বাবা, এখনও দেরি হয়নি। আপনি চাইলে আমরা একসাথে থাকতে পারি। কিন্তু আপনাকে আমাদের প্রতি আরও মনোযোগী হতে হবে গিয়ে। জাফর হোসেন আমার দিকে তাকাল। সাবিনা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি তার কাছে গিয়ে বসলাম। তুমি যদি সত্যিকারের চেষ্টা করো তাহলে আমরা আবার একসাথে থাকতে পারি। তুলি খুশি হয়ে বলল, তাহলে আমরা সবাই একসাথে থাকব? রাকিব বলল, হ্যাঁ, আমরা সবাই একসাথে থাকব। এই নতুন বাড়িতে নতুন করে শুরু করব গো। জাফর হোসেন মাথা নেড়ে বলল, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদের সাথে বেশি সময় কাটাতে। পরের দিন থেকে সত্যিই সব কিছু পাল্টে গেল। জাফর হোসেন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতে লাগল। আমাদের সাথে খাওয়া দাওয়া করতে লাগল, গল্প করতে লাগল। তুলি খুব খুশি। সে বলল, এখন আমাদের পরিবার আসল পরিবারের মতো হয়েছে কি। রাকিবও খুব খুশি। সে বলল, মা দেখো, আমাদের সিদ্ধান্ত কত ভালো ছিল। আমরা এখন সবাই মিলে সুখে আছি গু। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে যায় রাকিব আমার কাছে আসে। মা, আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেটা কিন্তু এখনও একই রকম গু। আমি তাকে বুঝিয়ে বলি, রাকিব, আমি তোমার মা। তুমি আমাকে মা হিসেবেই ভালোবাসো গু। কিন্তু মা, আমার মনের এই অনুভূতি কি করব? তুমি একটা ভালো মেয়ে খুঁজে বের করো, তার সাথে বিয়ে করো। তাহলে তোমার মন অন্য দিকে চলে যাবে গি। রাকিব মাথা নেড়ে বলল, হয়তো তুমি ঠিক বলেছ গু। কয়েক মাস পরে রাকিব সত্যিই একটা মেয়ের সাথে পরিচিত হল। মেয়েটির নাম নুসরাত। খুব সুন্দর আর মিষ্টি মেয়ে। রাকিব তাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিল। নুসরাত আমাকে খুব পছন্দ করল। সে বলল, আন্টি, আপনি অনেক সুন্দর। রাকিব আপনার কথা অনেক বলে গি। আমি খুশি হয়ে বললাম, তুমিও খুব সুন্দর মেয়ে। রাকিব ভাগ্যবান। রাকিব আর নুসরাতের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের প্রস্তুতি চলতে লাগল। বিয়ের আগের দিন রাকিব আমার কাছে এসে বলল, মা, আমি কাল বিয়ে করব। কিন্তু তুমি জানো আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি গি। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। রাকিব, তুমি এখন নুসরাতকে ভালোবাসো। সে তোমার জীবনসঙ্গী। আর আমি তোমার মা, সারা জীবনের জন্য। রাকিবের চোখে পানি এসে গেল। মা, আমি তোমাকে কখনো ভুলব না গি। তোমাকে ভুলতে হবে না। তুমি আমাকে মা হিসেবে ভালোবাসবে। আর নুসরাতকে স্ত্রী হিসেবে গি। বিয়ের দিন খুব ধুমধামে হল। রাকিব আর নুসরাত খুব সুন্দর লাগছিল। বিয়ের পরে তারা আমাদের সাথেই থাকল। নুসরাত খুব ভালো মেয়ে। সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে। 1 বছর পরে নুসরাত মা হতে যাচ্ছে। আমরা সবাই খুব খুশি। রাকিব এখন খুব দায়িত্বশীল একজন স্বামী আর বাবা হতে চলেছে। তার আগের সেই অদ্ভুত ভালোবাসার কথা আর বলে না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কেন? তুমি আমাকে বুঝিয়েছিলে যে ভালোবাসার অনেক রকম ফের আছে। মায়ের ভালোবাসা আলাদা, স্ত্রীর ভালোবাসা আলাদা। আমি এখন সেটা বুঝতে পারি। আমি হাসলাম। তুমি এখন পরিণত হয়েছ। এটাই স্বাভাবিক। তুলিও এখন বড় হয়েছে। সে এখন কলেজে পড়ে। খুব মেধাবী মেয়ে। জাফর হোসেন এখন সত্যিই একজন ভালো বাবা আর স্বামী। সে আমাদের সবার সাথে সময় কাটায়। আমরা একসাথে ঘুরতে যাই, সিনেমা দেখি। এই নতুন ফ্ল্যাটে আমাদের নতুন জীবন শুরু হয়েছে। আমরা সবাই এখন সুখে আছি। কিন্তু মাঝে মাঝে আমার মনে পড়ে সেই দিনের কথা যখন রাকিব আমাকে তার ভালোবাসার কথা বলেছিল। সেই সময়টা ছিল খুবই অদ্ভুত। কিন্তু সেই অদ্ভুততার মধ্য দিয়েই আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। এখন নুসরাত আমার মতো একজন মা হতে চলেছে। আমি তাকে সব বিষয়ে সাহায্য করি। রাকিব খুব যত্নশীল একজন স্বামী। আমি বুঝতে পারি যে জীবনের প্রতিটি পরিস্থিতি একটা শিক্ষা নিয়ে আসে। রাকিবের সেই অদ্ভুত প্রস্তাব আমাদের পরিবারকে ভাঙার বদলে আরও শক্তিশালী করেছে। এখন আমরা সবাই জানি যে ভালোবাসা অনেক রকম হতে পারে। কিন্তু প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা আছে। সেই সীমা রক্ষা করেই আমরা সুখী পরিবার গড়তে পারি। আমার মনে হয় আমাদের এই গল্প অনেকের জন্য একটা শিক্ষা হতে পারে। পরিবারে যদি ভালোবাসা আর যত্নের অভাব থাকে তাহলে অনেক সময় অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিন্তু সেই পরিস্থিতি সামলে নিয়ে যদি আমরা আরও ভালো পরিবার গড়তে পারি তাহলে সেটাই হয় আসল সাফল্য। আজ যখন আমি এই গল্প বলছি আমার নাতি আমার কোলে খেলছে।
রাকিব আর নুসরাতের ছেলে। দেখতে হুবহু তার বাবার মতো। রাকিব তার ছেলেকে অনেক ভালোবাসে। কিন্তু সেটা একজন বাবার ভালোবাসা। পরিণত ভালোবাসা। আমি আমার নাতিকে দেখে ভাবি সে বড় হয়ে কেমন হবে? সে কি তার বাবার মতো এত ভালোবাসা দিতে পারবে? আমার বিশ্বাস সে পারবে। কারণ আমাদের পরিবারে এখন সবার মধ্যে সঠিক ভালোবাসা আছে। আমাদের এই গল্প শুনে অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু জীবনে এরকম অনেক অদ্ভুত ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ হল সেই ঘটনাগুলো থেকে আমরা কি শিক্ষা নিই। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে এখন খুশি। আমাদের ছোট্ট পৃথিবীতে শান্তি আছে, ভালোবাসা আছে। এই ফ্ল্যাটে আমাদের নতুন জীবন শুরু হয়েছিল একটা রহস্যময় পরিস্থিতি দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেই রহস্য আমাদের কাছে একটা সুন্দর বাস্তবতা হয়ে ধরা দিয়েছে। আল্লাহর রহমত ও মানুষের ধৈর্যের গল্প। প্রথম অধ্যায়, পরীক্ষার শুরু। অনেক দিন আগের কথা। এক ছোট্ট শহরে একটি পরিবার বাস করত। পিতা ছিলেন একজন সৎ ব্যবসায়ী, মা ছিলেন অত্যন্ত ধার্মিক, আর তাদের 2 সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে। এই পরিবারটি তাদের ধর্মীয় দায়িত্ব যথাযথভাবে পালন করত এবং সবসময় মানুষের উপকার করার চেষ্টা করত। পিতা প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে দোকানে যেতেন। তার দোকানে কাপড়ের ব্যবসা ছিল। কিন্তু তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, কম দামে ভালো কাপড় দিতেন এবং গরিব মানুষদের বাকিতেও কাপড় দিতেন। মা সংসারের কাজ করতেন এবং পাড়ার অন্যান্য মহিলাদের ইসলামী শিক্ষা দিতেন। একদিন আল্লাহ তাআলা এই পরিবারকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। পিতার ব্যবসায় হঠাৎ করে লোকসান হতে শুরু করল। একে একে তার পুরানো গ্রাহকরা অন্য দোকান থেকে কিনতে শুরু করল। কিছু মানুষ তার কাছ থেকে বাকিতে কাপড় নিয়ে টাকা দিল না। প্রথমে পরিবারের সবাই ভেবেছিল এটা সাময়িক সমস্যা। কিন্তু দিন যেতে থাকল, আর অবস্থা খারাপ হতে থাকল। তবুও পিতা তার সততা ও ঈমান হারালেন না। তিনি বললেন, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমরা ধৈর্য ধরব এবং তার উপর ভরসা রাখব। মা পরিবারের খরচ কমিয়ে দিলেন। তারা আগের মতো ভালো খাবার খেতে পারতেন না, কিন্তু তবুও প্রতিদিন নামাজ পড়তেন এবং কোরআন তেলাওয়াত করতেন। সন্তানরাও বুঝতে পারল যে তাদের পরিবারের কঠিন সময় চলছে, কিন্তু তারা কখনো অভিযোগ করল না। দ্বিতীয় অধ্যায়, আরও বড় পরীক্ষা। কয়েক মাস পর পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। পিতাকে তার দোকান বন্ধ করে দিতে হল। তিনি কাজের খোঁজে বিভিন্ন জায়গায় গেলেন, কিন্তু কোথাও ভালো কাজ পেলেন না। যেটুকু কাজ পেতেন তার মজুরি খুবই কম ছিল। এদিকে মায়ের শরীর খারাপ হতে শুরু করল। প্রথমে সামান্য অসুস্থতা মনে হলেও পরে বোঝা গেল এটা একটা গুরুতর রোগ। ডাক্তার বললেন চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হবে। কিন্তু পরিবারের কাছে সেই টাকা ছিল না। পিতা খুব চিন্তিত হয়ে পড়লেন। একদিকে স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দরকার, অন্যদিকে দৈনন্দিন খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। তিনি কয়েকজন আত্মীয় ও পরিচিতদের কাছে সাহায্যের জন্য গেলেন, কিন্তু সবাই একটা না একটা অজুহাত দেখিয়ে সাহায্য করতে অস্বীকার করল। একদিন রাতে পিতা দীর্ঘ সময় ধরে দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করে বললেন, হে আল্লাহ, আমি জানি আপনি আমার প্রতিটি অবস্থা সম্পর্কে অবগত। আমি আপনার উপর পূর্ণ ভরসা রাখছি। আপনি আমার স্ত্রীকে সুস্থ করে দিন এবং আমাদের এই কঠিন সময় থেকে উদ্ধার করুন গ। মা যদিও অসুস্থ ছিলেন, তবুও তিনি পরিবারের সবার মনোবল বাড়িয়ে রাখার চেষ্টা করতেন। তিনি বলতেন, আল্লাহ আমাদের যে পরিমাণ কষ্ট দিচ্ছেন, তার চেয়ে বেশি শক্তিও দিয়েছেন সেই কষ্ট সহ্য করার জন্য। আমরা হতাশ হব না গে। তৃতীয় অধ্যায়, অপ্রত্যাশিত সাহায্য। একদিন পিতা কাজের সন্ধানে শহরের অন্য প্রান্তে গিয়েছিলেন। ফেরার পথে তিনি দেখলেন একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে পড়ে আছেন এবং তার খুব কষ্ট হচ্ছে। পিতা তার নিজের সমস্যার কথা ভুলে গিয়ে বৃদ্ধকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ ছিলেন। পিতা তাকে হাসপাতালে নিয়ে গেলেন এবং নিজের পকেটের শেষ টাকা দিয়ে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেন। বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে উঠলে তিনি পিতাকে ধন্যবাদ জানালেন এবং তার ঠিকানা নিয়ে বললেন যে তিনি পিতার এই উপকারের কথা কখনো ভুলবেন না। কয়েকদিন পর বৃদ্ধ লোকটি পিতার বাড়িতে এলেন। তিনি জানালেন যে তিনি একটি বড় কোম্পানির মালিক এবং তিনি পিতাকে একটি ভালো চাকরি দিতে চান। পিতা প্রথমে বিশ্বাস করতে পারলেন না, কিন্তু বৃদ্ধ লোকটি সত্যিই তাকে একটি সম্মানজনক পদে চাকরি দিলেন। নতুন চাকরি পাওয়ার পর পিতার আয় আগের চেয়ে অনেক বেশি হয়ে গেল। তিনি তার স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন। ধীরে ধীরে মা সুস্থ হয়ে উঠতে শুরু করলেন। পরিবারের সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল।
তারা বুঝতে পারল যে আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন এবং তাদের ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার দিয়েছেন। চতুর্থ অধ্যায়, জীবনের নতুন শিক্ষা। আর্থিক সমস্যা সমাধান হওয়ার পর পরিবারটি তাদের জীবনে নতুন একটি মাত্রা খুঁজে পেল। তারা বুঝতে পারল যে কষ্টের সময়ে তারা যেই শক্তি ও ধৈর্য দেখিয়েছিল সেটা আল্লাহরই দান। এই অভিজ্ঞতা তাদের আরও বেশি বিনয়ী ও কৃতজ্ঞ করে তুলেছিল। পিতা এখন তার নতুন চাকরিতে খুব পরিশ্রম করতেন, কিন্তু কখনো হারাম পথে টাকা আয় করতেন না। তিনি তার সহকর্মীদের সাথে সৎভাবে ব্যবহার করতেন এবং অফিসে নামাজের সময় হলে নামাজ পড়তেন। মা সুস্থ হয়ে ওঠার পর তিনি আরও বেশি ইবাদত করতে শুরু করলেন। তিনি পাড়ার দরিদ্র মহিলাদের সাহায্য করতেন এবং তাদের ইসলামী শিক্ষা দিতেন। তিনি প্রায় বলতেন, অসুখের সময় আমি আল্লাহর কত কাছে পৌঁছেছিলাম। এখন সুস্থ থেকেও আমি সেই নৈকট্য বজায় রাখতে চাই। ছেলে ও মেয়ে দুজনেই তাদের বাবা মায়ের কাছ থেকে ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর উপর ভরসার শিক্ষা নিল। তারা লেখাপড়ায় মন দিল এবং সবসময় সৎ থাকার চেষ্টা করল। পরিবারটি এখন নিয়মিত গরিব মানুষদের সাহায্য করত। তারা মনে করত যে আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছেন তার একটা অংশ দরিদ্রদের হক। পঞ্চম অধ্যায়, সমাজের পরিবর্তন। পিতার চাকরিতে পারফরম্যান্স খুবই ভালো ছিল। কয়েক বছরের মধ্যে তিনি পদোন্নতি পেলেন এবং আরও বেশি দায়িত্ব পেলেন। কিন্তু তিনি কখনো অহংকার করলেন না। তিনি মনে রাখতেন যে এই সব কিছু আল্লাহরই দান। একদিন অফিসে একটি বিশেষ পরিস্থিতি দেখা দিল। কোম্পানিতে একটি বড় প্রজেক্টে কিছু অনিয়ম হচ্ছিল। অনেক কর্মচারী সেই অনিয়মে জড়িত ছিল এবং অতিরিক্ত টাকা আয় করছিল। পিতাকেও সেই অনিয়মে যোগ দিতে বলা হল। পিতা দৃঢ়ভাবে অনিয়মে যোগ দিতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি হারাম টাকা স্পর্শ করব না, যদিও তার জন্য আমার চাকরি চলে যায়। ও অন্যান্য কর্মচারীরা তাকে বোকা বলল এবং বলল যে তিনি একটা সুযোগ হাতছাড়া করছেন। কিন্তু আল্লাহ পিতার এই সততার পুরস্কার দিলেন। কয়েক মাস পর কোম্পানির মালিক ঠিক এই অনিয়মের বিষয়ে জানতে পারলেন। যারা অনিয়মে জড়িত ছিল তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হল। কিন্তু পিতা যেহেতু সৎ ছিলেন, তাকে আরও বেশি দায়িত্ব দেওয়া হল এবং তার বেতনও বাড়ানো হল। এই ঘটনার পর অফিসের অন্যান্য সৎ কর্মচারীরা পিতাকে সম্মান করতে শুরু করল। তিনি তাদের কাছে একজন আদর্শ হয়ে উঠলেন। পিতা তাদের বুঝিয়ে বলতেন যে সততা কখনো লোকসানের কারণ নয়, বরং এটা দীর্ঘমেয়াদে সবসময় লাভজনক। ষষ্ঠ অধ্যায়, পরবর্তী প্রজন্মের শিক্ষা। ছেলে এবং মেয়ে এখন বড় হয়ে উঠেছে। তারা দুজনেই লেখাপড়ায় ভালো ছিল এবং তাদের চরিত্র অত্যন্ত সুন্দর ছিল। স্কুল কলেজে তারা তাদের সত্তা ও ভদ্রতার জন্য পরিচিত ছিল। ছেলেটি একদিন তার বন্ধুদের সাথে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হল। পরীক্ষার সময় তার বন্ধুরা তাকে নকল করতে বলল। তারা বলল যে সবাই নকল করছে, তাই তিনিও করতে পারেন। কিন্তু ছেলেটি তার বাবার শিক্ষা মনে রাখল। তিনি দৃঢ়ভাবে নকল করতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি। নকল করা মানে মিথ্যার আশ্রয় নেওয়া, আর এটা হারাম। পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা গেল যে যারা নকল করেছিল তাদের সবাইকে অসততার জন্য শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু ছেলেটি সৎভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছিল। মেয়েটিও একইভাবে তার কলেজ জীবনে বিভিন্ন পরিস্থিতিতে সততার পথ বেছে নিত। যখন তার সহপাঠীরা অনৈতিক কাজে জড়িত হতে চাইত, তখন সে সবসময় তাদের বুঝিয়ে ইসলামের সঠিক পথে আনার চেষ্টা করত। এভাবে নতুন প্রজন্মের মধ্যেও ইসলামের সুন্দর শিক্ষা ছড়িয়ে যেতে থাকল। সপ্তম অধ্যায়, সমাজে অবদান। কয়েক বছর পর পিতার আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেল। তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি সমাজের জন্য কিছু করবেন। তিনি তার এলাকায় গরিব ছেলেমেয়েদের জন্য একটি ছোট স্কুল প্রতিষ্ঠা করলেন। এই স্কুলে শুধু সাধারণ শিক্ষাই দেওয়া হতো না, ইসলামিক শিক্ষাও দেওয়া হতো। দরিদ্র পরিবারের সন্তানরা এখানে বিনামূল্যে লেখাপড়া করতে পারত। পিতা নিজে এই স্কুলের খরচ বহন করতেন। মা এই স্কুলে মেয়েদের ইসলামিক শিক্ষা দিতেন। তিনি তাদের কোরআন পড়া শেখাতেন এবং ইসলামের সুন্দর শিক্ষা দিতেন। তিনি মেয়েদের বলতেন, তোমরা শুধু লেখাপড়া শিখো না, সাথে সাথে একজন ভালো মুসলিম হয়ে গড়ে ওঠো। ছেলেটি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছিল। সে তার পড়াশোনার পাশাপাশি স্কুলে এসে গরিব ছেলেদের পড়াতে সাহায্য করত। তিনি তাদের কেবল বইয়ের পড়া শেখাতেন না, জীবনের সঠিক পথও দেখাতেন। মেয়েটিও তার পড়াশোনার পাশাপাশি মায়ের সাথে মেয়েদের শেখানোর কাজে সহায়তা করত। এভাবে পুরো পরিবারটি সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছিল। অষ্টম অধ্যায়, আরও বড় পরীক্ষা। জীবন যখন মোটামুটি ভালোভাবে চলছিল, তখন আবার একটা নতুন পরীক্ষা এল।
পিতার কোম্পানিতে একটা বড় সমস্যা দেখা দিল। কোম্পানিটি প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হল। অনেক কর্মচারীর চাকরি চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। পিতা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি যে স্কুল চালাতেন তার খরচ কিভাবে দেবেন? পরিবারের সবার খরচই বা কিভাবে চালাবেন? কিন্তু তিনি আগের মতোই আল্লাহর উপর ভরসা রাখলেন। এই কঠিন সময়ে পরিবারের সবাই আবার একসাথে দাঁড়িয়ে গেল। মা বললেন, আমরা আগেও কঠিন সময় পার করেছি। আল্লাহ আবারও আমাদের সাহায্য করবেন গো। ছেলে এবং মেয়ে দুজনেই তাদের পড়াশোনার পাশাপাশি কিছু আয়ের চেষ্টা করতে শুরু করল। তারা টিউশনি করতে শুরু করল এবং যতটুকু সম্ভব পরিবারের খরচে সহায়তা করতে চেষ্টা করল। পিতা স্কুলের খরচ কমিয়ে দিলেন, কিন্তু বন্ধ করলেন না। তিনি বললেন, এই স্কুলটা আল্লাহর জন্য প্রতিষ্ঠা করেছি। আল্লাহই এর ব্যবস্থা করবেন গো। কয়েক মাস খুবই কষ্টে কেটে গেল। কিন্তু পরিবারের কেউই হতাশ হল না। তারা সবাই দোয়া করত এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থাকত। নবম অধ্যায়, অপ্রত্যাশিত সমাধান। একদিন পিতার কাছে একটি ফোন এল। ফোনে একজন অপরিচিত ব্যক্তি বললেন যে তিনি পিতার স্কুল সম্পর্কে শুনেছেন এবং এর কাজ দেখে খুবই প্রভাবিত হয়েছেন। তিনি স্কুলে দান করতে চান। পিতা প্রথমে বিশ্বাস করতে পারলেন না। কিন্তু পরে দেখা হওয়ার পর জানা গেল যে ভদ্রলোক একজন ধনী ব্যবসায়ী এবং তিনি সত্যিই স্কুলের জন্য একটি বড় অনুদান দিতে চান। এই অনুদানের ফলে স্কুল আরও ভালোভাবে চালানো যেতে শুরু করল। আরও বেশি গরিব ছেলেমেয়ে এখানে লেখাপড়ার সুযোগ পেল। এদিকে পিতার কোম্পানিতেও অবস্থার উন্নতি হতে শুরু করল। নতুন কিছু বিনিয়োগকারী এসে কোম্পানিকে সাহায্য করল। পিতার চাকরি রক্ষা পেল এবং কোম্পানি আবার লাভজনক হতে শুরু করল। পিতা বুঝতে পারলেন যে আল্লাহ আবারও তার সাহায্য করেছেন। তিনি আরও বেশি কৃতজ্ঞতার সাথে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দশম অধ্যায়, গানের বিস্তার। ছেলেটি এখন বিশ্ববিদ্যালয় থেকে পাস করে একজন ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু সে শুধু টাকা আয় করার জন্য কাজ করে না, সমাজের উন্নতির জন্য কাজ করে। সে তার বাবার স্কুলে বিজ্ঞান ও গণিত পড়ায়। মেয়েটি ডাক্তার হয়েছে। সে একটি হাসপাতালে কাজ করে, কিন্তু সপ্তাহে কয়েকদিন গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। সে মনে করে যে আল্লাহ তাকে যে জ্ঞান দিয়েছেন সেটা মানুষের সেবায় ব্যবহার করা তার দায়িত্ব। পিতা এখন তার কোম্পানিতে একটি ভালো পদে আছেন। তিনি তার অধীনস্থ কর্মচারীদের সাথে খুবই ভালো ব্যবহার করেন এবং তাদের ইসলামের সুন্দর শিক্ষা দেন। অনেক অমুসলিম সহকর্মী তার আচরণ দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। মা এখন এলাকার একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি মহিলাদের ইসলামিক শিক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানেও সাহায্য করেন। তার কাছে অনেক মানুষ পরামর্শের জন্য আসে। একাদশ অধ্যায়, সমাজের আরও বিস্তৃত প্রভাব। পিতার প্রতিষ্ঠিত স্কুলটি এখন এলাকার একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এখানে যে ছেলেমেয়েরা পড়াশোনা করেছে তারা অন্য স্কুলের ছাত্রছাত্রীদের তুলনায় চরিত্র ও আচরণে অনেক এগিয়ে। তারা সততা, বিনয় এবং পরোপকারিতার জন্য পরিচিত। একদিন স্থানীয় একজন সরকারি কর্মকর্তা এই স্কুল পরিদর্শনে এলেন। তিনি স্কুলের শিক্ষা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের আচরণ দেখে মুগ্ধ হলেন। তিনি পিতাকে বললেন যে সরকার এরকম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানকে সহায়তা করতে চায়। এই সরকারি সহায়তার ফলে স্কুলটি আরও বড় হল। আরও বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হল এবং আরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পেল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্কুলের মূল উদ্দেশ্য অর্থাৎ ইসলামিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা অক্ষুণ্ণ রইল। ছেলেটি এখন একজন সফল ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছে। কিন্তু তার সফলতা তাকে অহংকারী করেনি। সে এখন তার এলাকায় একটি টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা করছে যেখানে গরিব ছেলেমেয়েরা কারিগরি শিক্ষা নিতে পারবে। মেয়েটি ডাক্তার হিসেবে দারুণ সুনাম অর্জন করেছে। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হল তার মানবিকতা। সে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয় এবং প্রয়োজনে ওষুধের টাকাও দিয়ে দেয়া। অনেক মানুষ তাকে ফেরেশতার সাথে তুলনা করে। দ্বাদশ অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। ছেলেটি এবং মেয়েটি এখন বিবাহযোগ্য বয়সে পৌঁছেছে। তাদের বাবা মা তাদের জন্য এমন জীবনসঙ্গী খুঁজে দিতে চান যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী এবং দিনদার। ছেলেটির বিয়ে হল এমন এক মেয়ের সাথে যে নিজেও একজন শিক্ষিত এবং ধর্মভীরু। তাদের দুজনের স্বপ্ন হল একটি আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলা এবং সমাজের সেবা করা। মেয়েটির বিয়ে হল একজন ধার্মিক ডাক্তারের সাথে। তারা দুজনে মিলে একটি চ্যারিটি ক্লিনিক খোলার পরিকল্পনা করছে যেখানে দরিদ্র মানুষজন বিনামূল্যে চিকিৎসা পাবে। এভাবে নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের আদর্শ অনুসরণ করে এগিয়ে চলেছে।
তারা বুঝেছে যে জীবনের প্রকৃত সফলতা কেবল অর্থসম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণ করায়। ত্রয়োদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্মে। কয়েক বছর পর ছেলেটি ও তার স্ত্রীর একটি সন্তান হল। মেয়েটি ও তার স্বামীরও সন্তান হল। এখন পরিবারে নতুন একটি প্রজন্মের আগমন ঘটেছে। পিতা এবং মা এখন দাদা-দাদি হয়েছেন। তারা তাদের নাতি-নাতনীদের শৈশব থেকেই ইসলামের সুন্দর শিক্ষা দিতে শুরু করেছেন। ছোট্ট শিশুদের কাছে তারা আল্লাহ, রাসূল, এবং ইসলামের গল্প বলেন। দাদা নাতি-নাতনীদের বলেন, দেখো বাবারা, জীবনে অনেক কঠিন সময় আসবে। কিন্তু তোমরা যদি আল্লাহর উপর ভরসা রাখো এবং সততার পথে চলো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আমাদের পরিবার এভাবেই এগিয়ে এসেছে। দাদি তাদের নামাজ, দোয়া এবং কোরআন তেলাওয়াত শেখান। তিনি তাদের বলেন, তোমরা শুধু পড়াশোনা করে বড় হবে না, একজন ভালো মুসলিম হয়ে বড় হবে। ছেলেটি এখন তার বাবার স্কুলে আরও বেশি সময় দেয়া। সে স্কুলের প্রশাসনিক দায়িত্ব নিয়েছে এবং শিক্ষার মান আরও উন্নত করার চেষ্টা করছে। মেয়েটি তার চিকিৎসা সেবার পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে। সে নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে। চতুর্দশ অধ্যায়, আল্লাহর অসীম রহমত। বছরের পর বছর কেটে গেছে। পিতা এবং মা এখন বয়স্ক হয়েছেন। তাদের চুল সাদা হয়ে গেছে, কিন্তু তাদের ঈমান আরও দৃঢ় হয়েছে। তারা প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করেন। একদিন পিতা তার পরিবারের সবাইকে ডেকে বললেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের এত কিছু দিয়েছেন। আমরা যখন কঠিন সময়ে ছিলাম, তখনও তিনি আমাদের ছেড়ে যাননি। আর এখন যখন আমরা ভালো আছি, তখন আমাদের দায়িত্ব হল অন্য মানুষের সাহায্য করা। পরিবারের সবাই তার কথায় সহমত প্রকাশ করল। তারা ঠিক করল যে তারা আরও বেশি দান খয়রাত করবে এবং সমাজের দুস্থ মানুষদের পাশে থাকবে। পিতার স্কুল এখন একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এখানে অনেক দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসে। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং তারা সবাই তাদের আদর্শ ও চরিত্রের জন্য পরিচিত। ছেলেটির প্রতিষ্ঠিত টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এখন অনেক দক্ষ কারিগর তৈরি হচ্ছে। এই কারিগররা দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখছে। মেয়েটির চ্যারিটি ক্লিনিক এখন এলাকার গরিব মানুষদের একমাত্র ভরসা। সে যেই মানবিক সেবা করে যাচ্ছে, তার জন্য সে সবার প্রশংসা পেয়েছে। পঞ্চদশ অধ্যায়, জীবনের শেষ অধ্যায়। অনেক বছর পর পিতা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন যে তার বয়স হয়েছে এবং তার শরীর আর আগের মতো নেই। কিন্তু পিতা মোটেও ভয় পেলেন না। তিনি বললেন, আমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। আমি যা করার ছিল সেটা করে ফেলেছি। তার শেষ দিনগুলোতে পিতা সবসময় আল্লাহর জিকির করতেন এবং কোরআন তেলাওয়াত শুনতেন। তিনি তার সন্তানদের বললেন, তোমরা যে পথে চলেছ সেই পথেই চলতে থাকো। আল্লাহর উপর ভরসা রাখো এবং মানুষের সেবা করো। পিতা শান্তিতে ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। যারা তাকে চিনত তারা সবাই বলল যে তিনি একজন আদর্শ মুসলিম ছিলেন। কয়েক বছর পর মাও ইন্তেকাল করলেন। তিনিও তার শেষ মুহূর্তে শান্তিতে ছিলেন এবং আল্লাহর নাম জপ করতে করতে দুনিয়া ত্যাগ করলেন। ষোড়শ অধ্যায়, উত্তরাধিকারের ধারাবাহিকতা। বাবা মায়ের মৃত্যুর পর ছেলে ও মেয়ে তাদের কাজ অব্যাহত রাখল। তারা বুঝল যে এখন তাদের উপর দায়িত্ব পড়েছে বাবা মায়ের আদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার। স্কুল এবং সমাজসেবার কাজ আগের মতোই চলতে থাকল। ছেলে এবং মেয়ে দুজনেই তাদের সন্তানদের সেই একই মূল্যবোধ শেখাতে শুরু করল যা তারা তাদের বাবা মায়ের কাছ থেকে শিখেছিল। এখন তৃতীয় প্রজন্মের সন্তানরা বড় হচ্ছে। তাদেরও একই রকম চরিত্র ও আদর্শ। তারা পড়াশোনায় ভালো এবং সাথে সাথে ধার্মিক এবং মানুষের প্রতি দয়ালু। পুরো এলাকায় এই পরিবারের প্রভাব ছড়িয়ে গেছে। অনেক পরিবার এদের আদর্শ অনুসরণ করার চেষ্টা করছে। সততা, ধৈর্য এবং পরোপকারিতার মূল্যবোধ সমাজে আরও বেশি করে প্রতিষ্ঠিত হচ্ছে। সপ্তদশ অধ্যায়, শিক্ষা ও দীক্ষার বিস্তার। চতুর্থ প্রজন্ম এখন যুব বয়সে পৌঁছেছে। তারা দেখছে যে তাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত আদর্শগুলো এখনও সমান প্রাসঙ্গিক এবং কার্যকর। তারা এই আদর্শগুলোকে আধুনিক যুগের চ্যালেঞ্জের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী। কিন্তু তাদের সবার একটি মূল বিশ্বাস, আল্লাহর উপর ভরসা এবং মানুষের সেবা। এই প্রজন্ম এখন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের আদর্শ ছড়িয়ে দিচ্ছে। তারা অনলাইনে ইসলামিক শিক্ষা দিচ্ছে এবং মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছে।
তারা প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করে শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। কিন্তু তাদের মূল ভিত্তি এখনও একই, ইসলামের শাশ্বত মূল্যবোধ। অষ্টাদশ অধ্যায়, কালের পরিক্রমায় অটুট থাকা। দশকের পর দশক কেটে গেছে। পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে। নতুন নতুন প্রযুক্তি এসেছে, সমাজ পাল্টেছে, কিন্তু এই পরিবারের মূল মূল্যবোধ অপরিবর্তিত রয়ে গেছে। এখন পঞ্চম প্রজন্ম বেড়ে উঠছে। তারা তাদের পূর্বপুরুষদের গল্প শুনে বড় হয়েছে। তারা জানে কিভাবে তাদের এই পরিবার কঠিন সময় পার করে আজকের অবস্থানে পৌঁছেছে। প্রতিটি প্রজন্ম তাদের নিজস্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু তারা সবসময় আল্লাহর উপর ভরসা রেখে এবং তাদের পূর্বপুরুষদের আদর্শ অনুসরণ করে সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছে। আজও সেই প্রথম প্রতিষ্ঠিত স্কুল চালু আছে। এখন এটি একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেছে এবং তারা সবাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। ঊনবিংশ অধ্যায়, চিরন্তন বার্তা। এই দীর্ঘ গল্পের শেষে এসে আমরা একটি বিষয় স্পষ্ট দেখতে পাই। আল্লাহ যাদের পরীক্ষা করেন তাদের সাহায্যও করেন। যারা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের কখনো হতাশ করেন না। এই পরিবারের গল্প আমাদের শেখায় যে জীবনে সুখ দুঃখ উত্থানপতন আসতেই থাকে। কিন্তু যারা সৎ থাকে, নামাজ কালাম ছাড়ে না এবং মানুষের উপকার করে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকেন। এই গল্প আরও শেখায় যে ইসলামের শিক্ষা কেবল ব্যক্তিগত জীবনেই কার্যকর নয়, পারিবারিক ও সামাজিক জীবনেও এর ইতিবাচক প্রভাব রয়েছে। যে পরিবার ইসলামের মূল্যবোধ অনুসরণ করে, সেই পরিবার থেকে ভালো সন্তান জন্মে এবং সমাজে ভালো প্রভাব ছড়িয়ে দেয়। অবশেষে এই গল্পের মূল বার্তা হল, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন, সৎ থাকুন, ধৈর্য ধরুন এবং মানুষের সেবা করুন। আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না। বিংশ অধ্যায়, শেষ কথা ও শিক্ষণীয় বিষয়। এই গল্পের প্রতিটি অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে একটি পরিবার তাদের ঈমান ও আখলাক দিয়ে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। তাদের জীবন থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। ধৈর্যের গুরুত্ব, জীবনে যখন কঠিন সময় আসে তখন ধৈর্য হারিয়ে ফেললে চলে না। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের সাহায্য করেন। সততার মূল্য, পৃথিবীতে মিথ্যা বলে বা অসৎ উপায়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সেটা স্থায়ী হয় না। সততার পথে চললে হয়তো দেরি হয়, কিন্তু ফলাফল সবসময় ভালো হয়। দান ও সেবার ফলাফল, যারা অন্যের উপকার করে, আল্লাহ তাদের উপকার করেন। দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। পারিবারিক বন্ধনের শক্তি, যেই পরিবারের সবাই একসাথে থাকে এবং একে অপরকে সাহায্য করে, সেই পরিবার যে কোনো বিপদ মোকাবেলা করতে পারে। শিক্ষার গুরুত্ব, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, একজন ভালো মানুষ হওয়ার জন্য প্রয়োজন। ইসলামিক শিক্ষা চরিত্র গঠনে সাহায্য করে। আল্লাহর উপর ভরসার ফল, যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে এবং তার কাছে দোয়া করে, আল্লাহ তাদের এমনভাবে সাহায্য করেন যেটা তারা কল্পনাও করতে পারে না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত অসীম। তিনি আমাদের পরীক্ষা করেন ঠিকই, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি আমাদের অনেক বেশি পুরস্কার দেন। আসুন আমরা সবাই এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে ইসলামের সুন্দর শিক্ষাগুলো বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন। সমাপনী, এই গল্প একটি দীর্ঘ পারিবারিক ইতিহাসের মাধ্যমে ইসলামের চিরন্তন মূল্যবোধগুলো তুলে ধরেছে। এটি আমাদের দেখায় যে সঠিক পথে চললে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আসে এবং সেই সফলতা কেবল ব্যক্তিগত নয়, সামাজিকও। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে।
একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল।
জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনা আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনা 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কু গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে গু। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গু। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবাগু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল।
তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হল তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না গে। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল।
সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন।
স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন উ। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু উ। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই উ। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো উ। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম ঘ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল উ। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গি। সোহেল ভাবল। 2,000 টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের।
বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন ঘু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে। চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত।
তুমি হাল ছেড়ো না, সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। এক সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল, কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল, তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল, সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়।
ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে।
মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া ৫,০০০, বাজার ৩,০০০, বিদ্যুৎ গ্যাস ১,০০০, মায়ের জন্য ৫,০০০, মিনার কলেজের খরচ ১,০০০-২,১। মোট প্রায় ১৪,০০০ টাকা। বাঁচত মাত্র ১,০০০ খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে ৩ দিন ২ ঘণ্টা করে। এতে মাসে আরও ৩,০০০ টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে ২,০০০ টাকা আয়। এভাবে কেটে গেল ৬ মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি ২ বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও ১ বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা ১০তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় ১০ জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। ১৫,০০০ থেকে ১০,০০০। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। ১০,০০০ টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো ১৪,০০০ টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও ২টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০। কঠিন সময় ছিল। সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০ বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে ১ দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র ৬ মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল।
করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিন, কোমল পানীয় কিন। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস।
একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নীল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব